প্রায় 1 মাস ছুঁই ছুঁই আরজি করের ঘটনা ঘটে গিয়েছে। চারিদিকে আন্দোলন দিকে দিকে দানা বেঁধেছে, চলছে। শহর থেকে শহরতলি ছাড়িয়ে দিকে দিকে কিছুটা গ্রামের দিকে বিস্তার লাভ করেছে সে আন্দোলন। তবে মূলত শহর কেন্দ্রিক রয়ে গিয়েছে আন্দোলনের মূল স্ফুলিঙ্গটা। আন্দোলনের দ্বীপ জ্বলছে, শিখা জ্বলছে, রাত দখল হচ্ছে, মোমবাতি মিছিল হচ্ছে, আমরা দেখছি। আর মনে একটাই প্রশ্ন জাগছে, এই আন্দোলনের শেষ কোথায়? এই আন্দোলন থামবে কবে? এই আন্দোলনের থামার তো একটাই রাস্তা, বিচার। সেই ন্যায় বিচারটা কবে আসবে বা ন্যায় বিচার কবে পাবে? এই ধরুন 15 দিন, 1 মাস, 2 মাস বা 3 মাস, এর মধ্যে কি আমরা আরজি করের বিচার পাবো? আমরা কি জানতে পারবো এই ঘটনার সঙ্গে কে কে বা কারা কারা জড়িত আছে? নাকি এই ঘটনা ওই সঞ্জয় রায় যাকে ধরা হয়েছে সেই একাই করেছে? উঠে আসবে কি এই ঘটনার পিছনে কি মূল ষড়যন্ত্র রয়েছে? সুপ্রিম কোর্ট কি খোলাসা করে দেবে 2 মাস বা 3 মাসের মধ্যে? এত সহজ নয়, হবে না, তা সম্ভবও নয়। ধরুন সামনের সপ্তাহে কোনো একটা দিনে সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানির দিন ধার্য হলো, তো কি সেদিনেই সিবিআই সব খোলাসা করে দেবে যে না এই সঞ্জয় রায় একাই কালপিট, বা সঞ্জয় রায় ছাড়া আরও অন্যরা কেউ আছে এর সঙ্গে জড়িত? বা ওই সে 150 গ্রাম বীর্যের তত্ত্ব সিবিআই কি তুলে ধরবে যে মহাশয় এই ব্যক্তির ছিল 150 গ্রাম বীর্য, মাত্র 3 গ্রাম রেখে দিয়ে বাকি সব কোথায় গায়েব করে দিয়েছে? নাকি সিবিআই সেদিন সুপ্রিম কোর্টে বলে দেবে যে যে জায়গায় অপরাধ সংগঠিত হয়েছিল সে জায়গার সমস্ত প্রমাণ রাজ্য সরকারের লোকজন লোপাট করে দিয়েছে? কোন সুপ্রিম কোর্টের ওপর আমরা ভরসা রাখছি? যে সুপ্রিম কোর্ট 17টা মামলা হাতে নেওয়ার পরেও মণিপুরের একটা মামলা 1 বছরের মাথায়ও সমাধান করতে পারে না? কোন সুপ্রিম কোর্টের ওপর আমরা ভরসা রাখছি? যে সুপ্রিম কোর্ট তার রায়দানে এটা লিখতে পারেনি বা উল্লেখ করতে পারেনি ওই বাবরি মসজিদের ওই জায়গায় রাম মন্দির ছিল বা রামলালার জন্মস্থান আঁতুরঘর ছিল। যে আতেল মার্কা রামালুরা সেদিনকে 15টা এফিডেভিট জমা দিয়ে বাবরি মসজিদ রক্ষার তাগিদ নিয়েছিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, বাবরি মসজিদ ধ্বংসের পর আমাদের এই সুপ্রিম কোর্ট সেই 15 জন আতেলের মধ্যে একজনকেও খুঁজে পায়নি। আমরা এই সুপ্রিম কোর্টের ওপর ভরসা রাখছি যে সুপ্রিম কোর্টে বাবরি মসজিদ রায়দানের বিচারপতি রাজ্যসভার সাংসদ হয়েছিল পরবর্তী সময় বিজেপির টিকিটে। হ্যাঁ, এখন এখানে অনেকে বলতে পারে তাহলে কি আপনি আইন ব্যবস্থার উপরে আঙুল তুলছেন? না, আইন ব্যবস্থার উপরে আঙুল তুলছি না। আইন ব্যবস্থা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিগত দিনে একটা বিচারে কি রায় এসেছে এবং সেখানে কিভাবে রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কাজ করেছে। যিনি রাম মন্দিরের রায় দিয়েছিলেন সেই বিচারপতি পরবর্তী সময় বিজেপি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টে সন্দেশখালী মামলা নিয়ে যে বিচারপতি হুম্বি তুম্বি হেনা তেনা করেছিল, লাফালাফি করেছিল, নিজেকে রাতারাতি ভগবান তৈরি করেছিল, পশ্চিমবাংলার মানুষের হৃদয় জুড়ে বসে গিয়েছিল, তিনিই একমাত্র পশ্চিমবাংলার বিচারপতি, তিনিই একমাত্র পশ্চিমবাংলার ত্রাতা হিসাবে উঠে এসেছিল। সেই বিচারপতি কি বলেছিল যে আমি বিজেপির সঙ্গে বহু আগে থেকে যোগ সাজস রেখেছি। পরবর্তী সময় তিনি বিজেপির টিকিটে নির্বাচিত সাংসদ হলেন। আরেক কলকাতার হাইকোর্টের বিচারপতিও সেই একই কথা, একই পথে যে আমি আরএসএস করতাম। তো বিচার ব্যবস্থা তো আমাদের দেখিয়েছে, বিচার ব্যবস্থা তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে ন্যায়ালয়ের মধ্যেও রাজনীতি কাজ করে, কতটা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি কাজ করে। আর এই ন্যায়ালয়, এই বিচার ব্যবস্থা আমাদের আরজি করের ন্যায় বিচার দেবে এত তাড়াতাড়ি, এত সহজে? যে বন্ধুরা রাস্তায় নেমেছ আন্দোলনে, সেই বন্ধুদের বলছি যদি এই আন্দোলনের রাশ তোমরা এত সহজে ছেড়ে দাও তাহলে কিন্তু ওই মণিপুরের মতো সুপ্রিম কোর্টে এই ফাইলেও ধুলো পড়ে যাবে। 1 বছর পরেও সে ধুলো ঝাড়ার লোক খুঁজে পাওয়া যাবে না। আর সিবিআইয়ের কথা যদি আসেন, কোন সিবিআই এই আরজি করের তদন্তের সুরাহা করবে বা সমাধান করবে? যে সিবিআই সেই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল থেকে শুরু করে সন্দেশখালী, তাপসী মালিক থেকে বকটুই, গণহত্যা, ধর্ষণ, কোন মামলার সমাধান করতে পেরেছে এই সিবিআই? এই সিবিআই সমাধান করবে? যে সিবিআই ধানতলা বানতলা থেকে বিলকিস বানু কোনো একটা মামলার চার্জশিট দিতে পারে না, সেই সিবিআই আরজি কর মামলার সমাধান করবে? যদি তা পারত তাহলে নিশ্চয়ই এতদিন হয়ে গেল, অর্থাৎ 22-25 দিন হয়ে গেল সিবিআইয়ের হাতে মামলা রয়েছে, সেই সিবিআই এখনো পর্যন্ত একটা ক্লিয়ার স্টেটমেন্ট দিতেও পারেনি যে সঞ্জয় রায় ছাড়া এই অপরাধের সঙ্গে আর দ্বিতীয় কেউ যুক্ত আছে। আর অনেকে বলবেন সন্দীপ ঘোষের কথা, আরে মশাই সন্দীপ ঘোষ তো গ্রেপ্তার হয়েছে দুর্নীতি মামলায়। আরজি কর মেডিকেল কলেজের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্ট সিবিআইয়ের যে দায়িত্বভার দিয়েছিল তদন্তের জন্য, সেই দুর্নীতি ইস্যুতে সন্দীপ ঘোষ বা আরও তার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করেছে। তারা কিন্তু কেউ আরজি করের ধর্ষণ মামলার জন্য গ্রেপ্তার হয়নি। পশ্চিমবঙ্গবাসী দিনের পর দিন আন্দোলন করে যাচ্ছে, তারা জানছেই না সিবিআই কি করছে।
সিবিআই কোনটা নিয়ে মাতামাতি শুরু করলো? আরজি করের দুর্নীতি মামলা। আরে মশাই, দুর্নীতি মামলা পরে হবে, দুর্নীতির কথা এখন ছাড়ুন। এখন আমরা যে বিচারের আশায় বুক বেঁধে আছি, রাতের পর রাত দিনের পর দিন আন্দোলন করছি, তার সমাধান করুন। দুর্নীতির কথা পরে দেখা যাবে, দুর্নীতির কথা পরে হবে। আমাদের যে তরুণী ডাক্তার, আমাদের যে দিদি বোন আমরা হারিয়েছি যাকে, তার যে মামলা, সেই মামলাটার সমাধান করুন, তারপরে দুর্নীতির কথা আসা যাবে। আসলে সিবিআই বলুন, কলকাতা পুলিশ বা সিআইডি, এরা কোনো না কোনো রাজনৈতিক দলের দ্বারা পরিচালিত হয়। যেমন কলকাতা পুলিশ বা সিআইডির ওপরে পশ্চিমবঙ্গবাসীর ভরসা উঠে গিয়েছে, সবাই ভাবে এটা রাজ্য সরকার দ্বারা পরিচালিত হয় বা বকলম, বর্তমানে যারা আছে তৃণমূল কংগ্রেস দ্বারা, তেমন কেন্দ্রের যে সরকার আছে সেই সরকার দ্বারা পরিচালিত হয় সিবিআই এবং সুপ্রিম কোর্টের এক অংশের বিচার ব্যবস্থা। আমরা যারা ন্যায্য বিচার বা জায়েজ আন্দোলন নিয়ে রাস্তায় নামবো, তাদের ওই কিছুদিন রাস্তাঘাটে আন্দোলন করে ক্লান্ত হয়ে পড়তে হবে। আগামী দিনে এই আরজিকর ইস্যুটাও ঠিক তেমন হতে চলেছে। মাঝখান থেকে কিছু রাজনৈতিক রক্তলোলুপ শিয়াল হায়নার দল তাদের ফায়দা তুলবে। যেমন এই আন্দোলন, আরজিকর আন্দোলনটাকে নিয়ে মোহাম্মদ সেলিম, শুভেন্দু অধিকারী বা অধীর চৌধুরীরা শুরু করেছে তাদের রাজনৈতিক রুটি শাকার খেলা। আরজিকর আন্দোলনটাকে সাধারণ মানুষ যেভাবে আগিয়ে নিয়ে যাচ্ছিল, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যেভাবে রাস্তায় নেমেছিল, সেভাবে যদি আন্দোলনটা চলতো, তাহলে এতদিনে কিন্তু এই আন্দোলনটা আরো বৃহত্তর জায়গায় চলে যেত, আরো অনেক বড় একটা জায়গার রূপ বা আরো অনেক বড় একটা রূপ ধারণ করতো। কিন্তু সেই আন্দোলনের ভিতরে কিছু পোষা হায়না শিয়ালের দল ঢুকিয়ে দিয়ে রাজনৈতিক রক্তলোলুপরা তাদের যে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার খেলা খেলছে, তাতে করে এই আন্দোলনটা বেশি দিন চলবে বা চালানো যাবে বলে মনে হয় না। কারণ এই আন্দোলনটা সম্পূর্ণ হাইজ্যাক হয়ে গিয়েছে। যদি তা না হতো, 4 তারিখে শ্যামবাজারের মোড়ে ঋতুপর্ণা সেনগুপ্ত যখন রাত দখলের কর্মসূচিতে যোগদান করার জন্য গিয়েছিল, তখন সেই আন্দোলনের মধ্যে থেকে একদল যেভাবে তার উপর আক্রমণ চালিয়েছিল, গো ব্যাক স্লোগান দিয়েছিল, ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সেই তীব্র চোখের ভাষা বলে দিয়েছিল তারা কোনো স্বচ্ছ বা নিরপেক্ষ আন্দোলনকারী হতে পারে না, তারা রাজনৈতিক মদতপুষ্ট এবং কোনো না কোনো রাজনৈতিক দলের পেটুয়া গুন্ডা। না হলে ঋতুপর্ণা সেনগুপ্ত তো আজও পর্যন্ত কোনো পোর্টালে, মিডিয়া বা কোথাও বলেনি যে এই যা ঘটনা ঘটেছে সেই ঘটনা আমি সমর্থন করি, বা তিনি কোনো রাজনৈতিক দলের ভেগ ধরে তো সেখানে যায়নি। তিনি তো গিয়েছিলেন সম্পূর্ণ সমস্ত কিছু ত্যাগ করে একজন সাধারণ নাগরিকের মতো সেই আন্দোলনে যোগদান করতে। তারপরেও সেই আন্দোলনের মধ্য থেকে তার উপর আক্রমণ চালিয়েছিল কিছু স্বার্থপর রাজনৈতিক রক্তলোলুপ শিয়ালের দল। যারা আগামী দিনে আন্দোলনে নামবেন, খুব সাবধান বা খুব সতর্ক, কারণ প্রত্যেকটা মব বা আন্দোলনের মধ্যে ঢুকে যাচ্ছে ওই নেগড়ে হায়নার দল, যাদের জিভ থেকে লাল পড়ছে স্বার্থের গদি দখলের। তারা চাইছে যেন তেনভাবে এই আন্দোলনকে একটা বড় কেওয়াক্স বা বড় গন্ডগোলের জায়গায় নিয়ে গিয়ে রাজ্যের আইন শৃঙ্খলা একদম ভেঙে পড়েছে এটা তুলে ধরে ক্ষমতা দখল করতে। যদি তা না হতো, কোনো অরাজনৈতিক আন্দোলনের মধ্যে কি কোনো রাজনৈতিক দলের পতাকা পুড়তো? যারা পুড়িয়েছে তারা কারা? গোটা পশ্চিমবঙ্গবাসী বুঝতে পেরেছে, চিনতে পেরেছে। এই শুভেন্দু অধিকারীর মতো কিছু রাজনৈতিক স্বার্থপর লোক, মোহাম্মদ সেলিমের মতো কিছু রাজনৈতিক স্বার্থ পিপাসী মানুষ, যাদের জিভ থেকে লালার মতো ঝরছে গদি দখলের নেশা, তারাই ঘটিয়েছিল এমন ঘটনা। না হলে শান্তিপূর্ণ অরাজনৈতিক আন্দোলনকারীদের মধ্যে কখনো কোনো রাজনৈতিক দলের পতাকা পোড়ানো বা কোনো নিরপেক্ষ মানুষকে গো ব্যাক স্লোগান দেয়া যায় না, বা দেওয়ার মতো কোনো ঘটনা আজও আমরা ঘটতে দেখিনি। আগামী দিনে এই রাজনৈতিক স্বার্থপর রাজনৈতিক রক্তলোলুপরা যেভাবে এই আন্দোলনগুলোকে তাদের দিকে কনভার্ট করিয়ে নেওয়ার জন্য এই আন্দোলনকারীদের মধ্যে নিজেদের কিছু পোষা হায়না বা পোষা শিয়াল ঢুকিয়ে দিচ্ছে, তাতে করে আগামী দিনে এই আন্দোলন আর আন্দোলনের জায়গায় থাকবে না। এই আন্দোলনের বাতি খুব শীঘ্রই নেমে যাবে এবং সুপ্রিম কোর্ট এত সহজে বা এত তাড়াতাড়ি এই মামলার সমাধান সূত্রে আসতে পারবে না। তার একটাই কারণ, তদন্ত করছে ওই রামের ভাই লক্ষণ, যারা চাইছে এই আরজিকর ইস্যুটাকে আরো দীর্ঘদিন জিয়ে রাখতে, যেমন করেছিল সন্দেশখালীর ক্ষেত্রে। তারা কোনো সমাধান সূত্রে তো আসতে পারবে না, পরন্তু তারা করবে কি, এই আন্দোলনটাকে আরো দীর্ঘদিন জিয়ে রেখে কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে প্ল্যাটফর্ম তৈরি করে দিয়ে তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করানোর রাস্তা তৈরি করে দিতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদন।